হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আবার হাজির হলাম দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ নিয়ে। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এবং এই বইটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং ভূঁইয়া সাহার লেখা। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো আলো। এই আলো অধ্যায়টি যে রয়েছে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য। এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চিন কিন্তু আসে। আজকে যে শর্ট কোশ্চিনগুলো আলোচনা করবে এখান থেকে অবশ্যই 2-3টে কমন পাবে। তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু খাতায় অ্যান্সারগুলো লিখে নেবে। পারলে বইয়ে লিখে নেবে, যদি না পারো তাহলে কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 1 নম্বর এমসিকিউটি রয়েছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন তা হলো, আমরা জানি কি লাল বর্ণের বিচ্যুতি কিন্তু সর্বনিম্ন, তাহলে অপশন সি হচ্ছে রাইট। 2 নম্বর কোশ্চিন, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাতন কোণের মান হবে 45 ডিগ্রি, কারণ আমরা জানি প্রতিফলন কোণ আর আপাতন কোণ কি হয়, সমান হয়ে থাকে। ঠিক আছে। 3 নম্বর কোশ্চিন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে, তাহলে আমরা কি জানি এফ সমান r/2। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান দিয়েছে 20, তাহলে 20/2, 20/2 মানে কত, 10 সেমি, তাহলে ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেমি। এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু বলবে, আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে দেবো। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 10 সেমি, তাহলে অপশন সি হচ্ছে রাইট। 4 নম্বর, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে প্রদত্ত কোণটির তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাহলে আমরা জানি অবলোহিত রশ্মি যে রয়েছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি। 5 নম্বর কোশ্চেন রয়েছে, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কি অবতল দর্পণ, অপশন সি হচ্ছে রাইট। ঠিক আছে, যেহেতু দাঁতটাকে বড় করে দেখতে হবে তাহলে একটা ছোট বস্তুর বড় প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তাই এর অ্যান্সার হবে অবতল দর্পণ। 6 নম্বর কোশ্চেনে চলে এসো, একটি লাল এবং বেগুনি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে এসে প্রিজমের আনত তলে একই কোণে আপাতিত হয়ে প্রতিসরণ কোণ যথাক্রমে আর এবং ভি উৎপন্ন করলে নিচের কোণটি সঠিক। আমরা কি জানি যে লাল এবং বেগুনি যে বর্ণের যে আলোকরশ্মি রয়েছে, এই লাল এবং বেগুনির ক্ষেত্রে বেগুনি বর্ণের আলোকরশ্মিটি বেশি কোণে বেঁকে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণটা বেশি উৎপন্ন করে। তাহলে এখানে নিশ্চয়ই কোনটা অপশন সঠিক হতে পারে, আইডিয়া লাগাও তো। যেহেতু এখানে আরটা হবে ছোট আর ভিটা হবে বড়, তাহলে অপশন ডি হচ্ছে রাইট। 7 নম্বর, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হলো। এই উৎস থেকে আলোকরশ্মি দর্পণে আপাতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির কৌণিক চ্যুতি হবে, তাহলে এখানে চ্যুতি কত ডিগ্রি হবে, তাহলে 180 ডিগ্রি হবে চ্যুতি। 8 নম্বর, প্রদত্ত কোণটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, তাহলে একটু আগে দেখতে পেলে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি ছিল। 9 নম্বর, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে। সিম্পল জিনিস, কৌণিক চ্যুতি সমান কি জানি, বড় কোণটা থেকে মাইনাস করে দাও ছোট কোণটা। ঠিক আছে, তাহলে 45 থেকে 30 বাদ দিয়ে দিলে কত হবে, 15 ডিগ্রি, তাহলে কৌণিক চ্যুতি হয়ে গেল 15 ডিগ্রি। এরপর চলে আসবো আমরা 10 নম্বর কোশ্চিন, একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে। তো আমরা অবশ্যই জানি যে বস্তুটির প্রতিবিম্ব কি হবে, অসৎ এবং সমশীর্ষ, তাহলে অপশন ডি হচ্ছে রাইট। 11 নম্বর, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপাতিত হলে ওর চ্যুতি কোণ কত হবে। আমরা কি জানি, যদি আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হয় তাহলে তার কৌণিক চ্যুতি হয় 0 ডিগ্রি, তাহলে অপশন এ হচ্ছে রাইট। 12 নম্বর, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো, তাহলে এই 12 নম্বরে আমরা কি জানি যে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে r সমান 2f, এটা হচ্ছে সম্পর্ক। এবার এখান থেকে যদি আমরা f এর মান বের করি তাহলে f সমান কত হবে, r/2, তাহলে r/2 যেখানে আছে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে চলে এসো বি নম্বরে r/2।
13 নম্বর, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো, একটু আগে বললাম যে বেগুনি বর্ণের বিচ্যুতি কি হয়, সবচেয়ে বেশি হয়, মানে বেগুনি বর্ণের আলোক রশ্মিটা বেশি ভূমির দিকে বেঁকে যায়। তারপরে চলে আসবো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। তাহলে উত্তল দর্পণ ব্যবহার করা হয় রিয়ার ভিউ মিরর হিসাবে, মানে গাড়ির ভিউ ফাউন্ডার হিসাবে। তাহলে উত্তর লিখে নাও ভিউ ফাউন্ডার হিসেবে, ঠিক আছে, ভিউ ফাউন্ডার হিসেবে। 2 নম্বর চলে আসবো, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন আলোকরশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? তাহলে এটা অবশ্যই জানো, সেটা যাবে কোনখান দিয়ে, হলো মুখ্য ফোকাস দিয়ে। তাহলে উত্তরটা লিখে নাও মুখ্য ফোকাস দিয়ে যাবে, মুখ্য ফোকাস, ঠিক আছে। তাহলে উত্তরটা লিখে নাও মুখ্য ফোকাস দিয়ে যাবে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ পারে। তাহলে 3 এর অ্যান্সার হয়ে গেল যে হ্যাঁ পারে। 4 নম্বর কোশ্চেন, মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তাহলে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অধিবৃত্তীয় দর্পণ। তাহলে উত্তরটা লিখে নাও অধিবৃত্তীয় দর্পণ। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, একদম ফাটাফাটি, ঠিক আছে, একদম মনে রাখবে, বোর্ড এক্সামে কিন্তু অবশ্যই আসবে। 5 নম্বর কোশ্চেন, লাল ও নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি হয়? আমরা কি জানি নীল বর্ণের প্রতিসরাঙ্ক বেশি হয়, তাহলে মিউ আরটা হচ্ছে মিউ বিটা হচ্ছে বেশি, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনে চলে আসবো, একটি গোলীয় দর্পণের মেরু বলতে কি বুঝি? ধরুন একটা গোলীয় দর্পণ আছে, ধরুন এটা একটা গোলীয় দর্পণ, এই দর্পণের যে মধ্যবিন্দু রয়েছে, ধরুন এটা একটা মধ্যবিন্দু, তাহলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুটিকে বলা হয় দর্পণের মেরু, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা তোমরা কি লিখবে, যে একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় দর্পণটির মেরু। তাহলে আমি লিখে দিচ্ছি গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে, দর্পণের মেরু বলে। হয়ে গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে আসবো। 7 নম্বর, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। তাহলে এক্স রশ্মির ব্যবহার কি? লিখতে পারো গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয়, অথবা লিখতে পারো ভেঙে যাওয়া হাড়ের অবস্থান জানতে ব্যবহার করা হয়। তাহলে উত্তর লিখে নাও ভেঙে যাওয়া হাড়ের অবস্থান জানার জন্য, ভেঙে যাওয়া হাড়ের অবস্থান জানতে, ঠিক আছে, ভেঙে যাওয়া হাড়ের অবস্থান জানতে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন চলে আসবো 8 নম্বর, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণের মান কত হবে? তাহলে অবভিয়াসলি জানো, বক্রতা কেন্দ্র দিয়ে যদি আপাতিত হয় তাহলে আপাতন কোণের মান হয় 90 ডিগ্রি। তারপরে চলে আসবো, একটি প্রিজমের কটি আয়তাকার তল আছে? এটা 2020 সালে এসছে, একটি প্রিজমের 3টি আয়তাকার তল আছে, ঠিক আছে, 3টি আয়তাকার তল। 10 নম্বর কোশ্চেন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তাহলে এই অতি সংক্ষিপ্তটি দেখতে পেয়েছো, 1 নম্বর কোশ্চেনে বলেছিলাম যে মোটর গাড়ির ভিউ ফাউন্ডার ব্যবহার করা হয় উত্তল দর্পণ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে উত্তল দর্পণ। তাহলে 10 এর অ্যান্সারটা কি পেয়ে গেলে? উত্তল দর্পণ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। 11 নম্বর, মোটর গাড়ির
11 নম্বর রয়েছে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? তাহলে লঘু থেকে যেহেতু ঘনতে যাচ্ছে, ধরুন এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে আসবে, এই ঘন মাধ্যমে প্রতিসরণের সময় কি হবে? এই প্রতিসৃত রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এখানে আপাতন কোণটা কি হবে? বড় হবে এবং প্রতিসরণ কোণটা ছোট হবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে আপাতন কোণটা বড় হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা লিখে নাও, আপাতন কোণ বড় হবে। বারো নম্বর, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তাহলে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। তাহলে উত্তর লিখে নাও, রামধনু বা রংধনু লিখতে হবে, যে যেটা লিখবা লিখবা। 13 নম্বর কোশ্চেন, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? তাহলে অবতল লেন্স যে রয়েছে, এই অবতল লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়। তাহলে উত্তরটা হয়ে গেছে অবতল লেন্স। এরপরে চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বর, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হবে? অসৎ আর সমশীর্ষ। তাহলে এটা মিলে যাবে ডি এর সঙ্গে। 2 নম্বর, দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি। তাহলে যে দর্পণটা ব্যবহার করা সেটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে অপশন সি এর সঙ্গে এটা মিলবে। 3 নম্বর রয়েছে প্রতিবিম্ব উৎপন্ন হয়। তাহলে প্রতিবিম্ব যে উৎপন্ন হয় সেটা কোথায়? চোখের রেটিনায়। তাহলে অপশন এ এর সঙ্গে মিলবে। বিক্ষেপণ সবচেয়ে বেশি নীল বর্ণের আলোর। তাহলে এটা মিলে যাবে অপশন বি এর সঙ্গে। এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ। চামচের উত্তল পৃষ্ঠ ড্যাশ দর্পণের ন্যায় আচরণ করে। তাহলে এটা হবে উত্তল দর্পণের মতো আচরণ করে, উত্তল। 2 নম্বর রয়েছে আলোক কেন্দ্র লেন্সের ড্যাশের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে উত্তরটা হবে 2 নম্বরের উন্মেষ। যে আলোক কেন্দ্র হচ্ছে উন্মেষের ওপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু। 3 নম্বর কোশ্চিন, প্রিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না। তাহলে প্রিজম বর্ণ সৃষ্টি করতে পারে না। বর্ণ ভেঙে দেয় কিন্তু বর্ণ নিজে থেকে সৃষ্টি করতে পারে না। 4 নম্বর, আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ ড্যাশ হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে বিক্ষেপণ মাত্রা বেশি হবে। তাহলে উত্তরটা লিখে নাও, বেশি হবে। এরপরে সত্য অথবা মিথ্যাতে চলে আসবো। গাড়ির ভিউ পয়েন্টার হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। তাহলে এটা সত্য। 2 নম্বর কোশ্চেন রয়েছে আলোর প্রতিসরণের জন্য দায়ী আলোক রশ্মির বর্ণ। এটা মিথ্যা। 3 নম্বর, দূরবীক্ষণ অবতল দর্পণকে প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়। এটাও মিথ্যা। 4 নম্বর, বিপদ সংকেত হিসেবে 3 নম্বরটা সত্য হবে। 3 নম্বরটি রয়েছে সত্য। 4 নম্বর, বিপদ সংকেতে হলুদ আলো ব্যবহৃত হয়। এটা মিথ্যা। আমরা জানি কি বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলোক রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।